আচ্ছা, আমরা পঞ্চম অধ্যায়ের ঠিক আছে একটা প্রশ্ন তুললাম, যেখানে কিউ একটা মৌলদ আছে যার পারমাণবিক সংখ্যা 19, আর যার পারমাণবিক সংখ্যা 9, এবং টি যার পারমাণবিক সংখ্যা 8, আর এম যার পারমাণবিক সংখ্যা কত 6। এখন আমাদের বলছে কিউ এবং আর দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন ব্যাখ্যা করতাম আমরা, ঠিক আছে। তাহলে আমরা আগে কিউ এবং আর ওই দুইটারে আইডেন্টিফাই করি। তাহলে কিউ কি আর কি ওইটারে আমরা আগে আইডেন্টিফাই করি, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে বলি যে কিউ এর পারমাণবিক সংখ্যা কত, সংখ্যা 19, ঠিক আছে। 19 হলে সুতরাং কিউ মৌলটার আমরা কি বলতে পারি, মৌলটি পটাশিয়াম, ঠিক আছে, বা কে। এবং আর মৌলটির আর এর পারমাণবিক সংখ্যা 9। তাহলে আর মৌলটার আমরা কি বলতে পারি বলো তোমরা, ফ্লোরিন, না ফ্লোরিন। তাহলে কিউআর দ্বারা গঠিত যৌগটা কী হবে, যৌগ হবে পটাশিয়াম ফ্লোরাইড, ঠিক আছে। তাহলে এটা কী যৌগ, এই যৌগটা একটা কি আয়নিক যৌগ। কীভাবে আয়নিক যৌগ বুঝলাম আমরা, কারণ এখানে একটা ধাতু আছে আর একটা অধাতু আছে, ঠিক আছে। তাহলে উক্ত আয়নিক যৌগের বন্ধন গঠনটা আমরা কি ব্যাখ্যা করব। আচ্ছা, তাহলে উক্ত যৌগটি একটি, সমস্যা নাই, বাদ দেব। উক্ত যৌগটি একটি আয়নিক যৌগ, ঠিক আছে। তাহলে আমরা আয়নিক যৌগ কাকে বলে আগে যদি বলি, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যেই বন্ধন গঠন করে তাকে বলা হয় কি আয়নিক যৌগ। মানে ইলেকট্রন আদান প্রদান, একটা মৌল ইলেকট্রন ত্যাগ করবে আর একটা মৌল ইলেকট্রন গ্রহণ করবে, তারা যেই বন্ধন গঠন করে তাকে বলা হয় কি আয়নিক যৌগ, ঠিক আছে। তাহলে আমরা আগে তাদের ইলেকট্রন বিন্যাসটা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ইলেকট্রন ত্যাগ করে কি গ্রহণ করে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি বলি যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। 19 হয়েছে না আমাদের, 2 4 10 12 18 আর 1 কত 19। আর ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা করি, তাহলে আমরা কি লিখতে পারি, 1s2 2s2 2p5। তাহলে আমরা এখানে দেখতেছি পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে, আচ্ছা, যদি সর্বশেষ শক্তি স্তরে একটা অথবা দুইটা অথবা তিনটা ইলেকট্রন থাকে, কয়টা থাকে, একটা দুইটা অথবা তিনটা, তাহলে তারা কি করবে, ইলেকট্রনগুলো ত্যাগ করবে, ঠিক আছে। তাই পটাশিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে। ধনাত্মক যেহেতু ত্যাগ করেছে, তাই এটা কি আয়ন হইব, ধনাত্মক আয়নে পরিণত হয়ে স্থিতিশীলতা অর্জন করবে। অপরদিকে আমরা ফ্লোরিনের কি বলতে পারি বলতো, ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন রয়েছে। সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন রয়েছে, 7টি। তার সর্বশেষ শক্তি স্তর কত, 2 এর মধ্যে কয়টা আছে, 7টা। আমরা ভুল করে অনেক সময় 5ও বলতে পারি, 5 বলা যাবে না। তাহলে তার সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। যদি আমাদের 5 6 7 থাকে সর্বশেষ শক্তি স্তরে, তাহলে যার শেষে 5টা রয়েছে সে 3টা গ্রহণ করবে, যার 6টা রয়েছে সে 2টা, আর যার 7টা রয়েছে সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এই দিকে ফ্লোরিন কয়টা গ্রহণ করবে, তাই
ফ্লোরিনের কয়টা রয়েছে লাস্ট কক্ষপথে 7টা, তাহলে একটা গ্রহণ করবে, তাই ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে। যেহেতু গ্রহণ করেছে তাই এটা ঋণাত্মক আয়ন হবে, পরিণত হয়ে স্থিতিশীলতা অর্জন করবে। তাহলে এবার আমরা ডায়াগ্রাম লিখব। আমরা প্রথমে পটাশিয়াম এবং ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা চিত্রের মাধ্যমে দেখাবো। যে পটাশিয়ামের কক্ষপথ আছে 4টা। প্রথম কক্ষপথে পটাশিয়ামের কয়টা ইলেকট্রন রয়েছে? 2টা। তারপরেরটায় 8টা, তারপরেরটায় 8টা, শেষেরটায় 1টা। তাহলে প্রথমটায় 2টা ইলেকট্রন আমরা দিলাম, পরেরটায় 8টা, এরপরেরটায় 8টা, আর শেষেরটায় কয়টা? 1টা। সাথে আমরা ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা লিখবো। ফ্লোরিনের কক্ষপথ রয়েছে 2টা, প্রথমটায় 2টা ইলেকট্রন রয়েছে আর দ্বিতীয়টায় 7টা ইলেকট্রন রয়েছে। তাহলে 2 আর 7। তাহলে আমরা বলছিলাম পটাশিয়ামে একটা ইলেকট্রন ত্যাগ করবো। একটা ইলেকট্রন কাকে ত্যাগ করবো? যেহেতু ফ্লোরিনের একটা ইলেকট্রন দরকার এবং পটাশিয়ামের একটা ইলেকট্রন ত্যাগ করা দরকার, তাই পটাশিয়াম কী করবো? ফ্লোরিনের একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে দেবে। তাহলে এই অবস্থায় তাদের বলা হয় কি আয়ন, যে আমরা বলতে পারি পটাশিয়াম হইতেছে কি ধনাত্মক আয়ন। তাহলে কে প্লাস দিলাম, যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করছে তাই কে প্লাস, আর 2টা ইলেকট্রন ত্যাগ করলে 2 প্লাস দিতাম আমরা। ঠিক আছে, সেমভাবে একটা ইলেকট্রন গ্রহণ করলে মাইনাস, 2টা ইলেকট্রন গ্রহণ করলে কি 2 মাইনাস। এবার পটাশিয়াম যেহেতু এই ইলেকট্রনটা দিয়ে দিয়েছে, তাহলে তার কক্ষপথ রয়েছে 3টির মধ্যে প্রথমটায় 2টা ইলেকট্রন, দ্বিতীয়টায় 8টা এবং তৃতীয়টায় কি 8টা ইলেকট্রন রয়েছে। বলতে পারি না তো, জানি না। আচ্ছা জিজ্ঞেস করো কথা, ওখানে দিকেও। আচ্ছা সমস্যা নাই। তাহলে ধরো প্রথমটায় 2টা, তারপরেরটায় 8টা, আর শেষেরটাই কয়টা? 8টাই হইতেছে। আর তার চতুর্থ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, 9টা সে ত্যাগ করে দিয়ে দিচ্ছে। এবার ফ্লোরিনে যদি আমরা চিন্তা করি, প্রথম কক্ষপথে 2টা আর দ্বিতীয় কক্ষপথে 7টা ছিল। যেহেতু পটাশিয়াম একটা ত্যাগ করেছে তাই তার দ্বিতীয় কক্ষপথে কয়টা হইব? 8টা হবে। আচ্ছা এবার এদেরকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিবা, যে পটাশিয়ামের জন্য একটা থার্ড ব্র্যাকেট, সেমভাবে ফ্লোরিনের জন্য একটা থার্ড ব্র্যাকেট নিচে লিখে দিবা। চিত্র KF এর বন্ধন। তাহলে এই টাইপের আমাদের কী কী আসতে পারে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অথবা ক্যালসিয়াম ক্লোরাইড, অথবা সোডিয়াম ক্লোরাইড, আর Cl এর জায়গায় Fও থাকতে পারে। ঠিক আছে, তাহলে এটা তুলো তোমরা সবাই। আচ্ছা গ্রহ নাম্বারে আমাদের কি বললো, যে কিউটি এবং RM দ্বারা গঠিত যৌগের একটা পানিতে দ্রবীভূত হলেও কি অপরটা পানিতে দ্রবীভূত হয় না। পানিতে কারা দ্রবীভূত হয়? আমরা জানি কি, যারা আয়নিক যৌগ তারা পানিতে দ্রবীভূত হয়, আর যারা সমযোজী যৌগ তারা কি পানিতে দ্রবীভূত হয় না। সমযোজী যৌগের মধ্যে কিছু সমযোজী যৌগ আছে যারা পানিতে দ্রবীভূত হয়। কারা কারা বলো তো? যারা পোলার সমযোজী, যারা কি পোলার সমযোজী, যেমন আমরা HCl গ্যাস যেটা আছে, অ্যাসিড যেটা আছে, ওইটা পানিতে দ্রবীভূত হয়। তাছাড়া কি চিনি, অ্যালকোহল, গ্লুকোজ, তারাও কি হয় পানিতে দ্রবীভূত হয়। এগুলো MCQর জন্য গুরুত্বপূর্ণ আর কি। আর আয়নিক যৌগের মধ্যে কি সিলভার ক্লোরাইড, ওইটা পানিতে কি দ্রবীভূত হয় না। আচ্ছা আমরা যৌগগুলো আগে শনাক্ত করি, যে কিউ টি, আচ্ছা আমরা সিরিয়ালে বলি QR T, Q19, R9, T8 আর M6 যৌগগুলো যথাক্রমে, মৌলগুলো যথাক্রমে কি বলতে পারি? পটাশিয়াম, ফ্লোরিন, অক্সিজেন আর কার্বন না। তাহলে QOT দ্বারা গঠিত যৌগ কি তাহলে কিউ এবং টি, অর্থাৎ পটাশিয়াম অক্সাইড এবং, আচ্ছা যা একটি আয়নিক যৌগ, ঠিক না? যেহেতু পটাশিয়াম একটা ধাতু, অক্সিজেন একটা অধাতু, তাই এটা আমরা বলতে পারি একটি আয়নিক যৌগ।
এবং আরেকটা কি আছে আমাদের আর ও এম, আর ও এম দ্বারা গঠিত যৌগ হইতেছে আমাদের কি CF4, ঠিক আছে। যেহেতু এখানে কিন্তু তারা CF4 এর কথা বলা হয়েছে না, কার্বনের যোজনী 4 স্বাভাবিক অবস্থায়, ঠিক আছে, আর ফ্লোরিনের যোজনী 1, তাই আমি কার্বনের যোজনী দিলাম ফ্লোরিনের নিচে আর ফ্লোরিনের যোজনী দিলাম আমরা কি কার্বনের নিচে, ঠিক আছে। যা একটা কি সমযোজী যৌগ, সমযোজী যৌগ। এবার আমাদের ব্যাখ্যাটা লিখি যে আয়নিক যৌগ, আয়নিক যৌগ নাম কি পটাশিয়াম হাইড্রোক্সাইড পানিতে যোগ করলে, আচ্ছা পানির মধ্যে যখন আমি একটা আয়নিক যৌগ যোগ করবো, পানিতে অলরেডি কি দুইটা আদান থাকে, দুইটা আংশিক আদান থাকে, একটা হচ্ছে আংশিক ধনাত্মক আদান এবং আরেকটা কি আংশিক ঋণাত্মক আদান, ঠিক আছে। পানির আংশিক ধনাত্মক আদান, ধনাত্মক আদানটার নাম হইতেছে কি H ডেল্টা প্লাস, আংশিক বোঝানোর জন্য ডেল্টা দেওয়া হয়েছে। তাহলে আংশিক ধনাত্মক আদান আয়নিক যৌগের ঋণাত্মক আদানকে আকর্ষণ করবে, আয়নিক যৌগের ঋণাত্মক, তাহলে ঋণাত্মক আদানটা হইব কি অধাতু যেটা আছে ওইটা কি যৌগের মধ্যে ঋণাত্মক আদান আকারে থাকে যে O2 কে আকর্ষণ করবে এবং পানির আংশিক ঋণাত্মক আদান, পানির মধ্যে আংশিক ঋণাত্মক আদান আকারে থাকে অক্সিজেন 2 ডেল্টা মাইনাস, যা আয়নিক যৌগের ধনাত্মক আদান, আয়নিক যৌগের ধনাত্মক আদান পটাশিয়াম প্লাসকে আকর্ষণ করবে। তাদের এই আকর্ষণ আয়নিক যৌগের বন্ধন শক্তি অপেক্ষা বেশি হলে, আয়নিক অপেক্ষা বেশি হলে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হবে, পানিতে দ্রবীভূত হবে। তাহলে একটা আয়নিক যৌগ যখন আমরা কি করবো পানিতে যোগ করবো, তখন দেখা যাবে কি পানির আংশিক ধনাত্মক আদানটা কি করব আয়নিক যৌগের ঋণাত্মক আদানকে আকর্ষণ করবে এবং পানির আংশিক ঋণাত্মক আদানটা কি করবে আয়নিক যৌগের ধনাত্মক আদানকে আকর্ষণ করবে। তাদের এই আকর্ষণটা যদি আয়নিক যৌগের বন্ধন শক্তি অপেক্ষা বেশি হয়, তখন কি আয়নিক যৌগটা পানিতে দ্রবীভূত হবে। তাহলে যে কোনো আয়নিক যৌগ থাকুক, শুধু আমাদের এই নামটা যেটা আছে যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই অনুযায়ী এই দুইটা পজিশন শুধু পরিবর্তন হইব, আর বাকি ব্যাখ্যাগুলো কি আমাদের সেমই থাকবে, মানে একই রকম থাকবে, শুধু বন্ধন অনুযায়ী। যে পটাশিয়াম অক্সাইড আছে তাই পটাশিয়াম আর অক্সিজেন, যদি সোডিয়াম ক্লোরাইড হতো তাহলে এখানে সোডিয়াম এখানে ক্লোরাইড, আর এখানে যদি ম্যাগনেসিয়াম ফ্লোরাইড হতো তাহলে আমরা কি বলতে পারি এখানে ম্যাগনেসিয়াম আর এখানে কি ফ্লোরিন, এখানে কি ফ্লোরিন। তাহলে এবার আমরা যদি বন্ধনটা আঁকি বা ডায়াগ্রামটা আঁকি তাহলে কি আঁকবো, আচ্ছা ডায়াগ্রাম পটাশিয়াম প্লাস আর O2 মাইনাস, তাহলে পটাশিয়াম প্লাস বরাবর হচ্ছে কি পানির, আচ্ছা পানির যদি আমরা ভাঙি এই H2O, এটার বাংলা আমরা হইতেছে কি দুইটা হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু, তাহলে ওইটারে আমরা কি এভাবে লিখতে পারি যে OH ডেল্টা প্লাস আর O2 ডেল্টা মাইনাস। তাহলে আমরা এই কোণের জায়গাটা লিখবো O2 ডেল্টা মাইনাস, আর এই পজিশনে লিখবো H ডেল্টা প্লাস। সেম ভাবে এখানেও কোণের জায়গাগুলোতে লিখবো O2 ডেল্টা মাইনাস, আর এই দুইটা বিন্দুতে লিখবো H ডেল্টা প্লাস আর H ডেল্টা প্লাস। আচ্ছা এবার আমরা যদি ওইটা দ্বিতীয় অংশটাতে আসি যে CF4 একটি সমযোজী যৌগ, যেহেতু সমযোজী যৌগে
যৌগে কোনো ধনাত্মক বা ঋণাত্মক আধান থাকে না, তাই পানির আংশিক ধনাত্মক ও ঋণাত্মক আধান আকর্ষণ করতে পারে না, তাই সমযোজী যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয় না। অর্থাৎ আমাদের যে সমযোজী যৌগগুলো আছে এগুলোর মধ্যে কোনো আংশিক ধনাত্মক এগুলোর মধ্যে কোনো ধনাত্মক এবং ঋণাত্মক আধান থাকে না, যার ফলে পানির যে আংশিক ধনাত্মক আর ঋণাত্মক আধান অর্থাৎ H ডেল্টা প্লাস আর O2 ডেল্টা মাইনাস এরা আকর্ষণ করার মতো কাউরে পায় না, ফলে কি তারা পানিতে দ্রবীভূত হয় না। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রশ্ন দ্বারা আমাদের কি থাকতে পারে, আমরা আগে বলছিলাম যে সোডিয়াম ক্লোরাইড দিয়ে বলতে পারে পানিতে দ্রবীভূত হওয়ার কৌশল, অথবা ম্যাগনেসিয়াম ফ্লোরাইড বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড এই ধরনের প্রশ্ন থাকতে পারে, বা KCl বা KF এইগুলোর দ্বারাই কি আমাদের প্রশ্ন আসতে পারে এখানে।